আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব ছড়িয়ে দফায় দফায় সংঘর্ষ। আজ দিবাগত রাতে পবিত্র শবে কদর। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত। ৪২ জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগে জামাতের প্রতিবাদ। আওয়ামী লীগের সময় ১ লাখ কনস্টেবল নিয়োগ তদন্ত শুরু। ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সরকারি অফিস। বাহরাইন বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নিবন্ধন শুরু। ১৫ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস। ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি যুবরাজের। ভারতের ওড়িশায় হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি ২০২৬-এর উদ্বোধন করেছেন। সোমবার দুপুর ১২:৩০টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া নামক স্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজে কোদাল দিয়ে মাটি কেটে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী কাহারোলে উদ্বোধন অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে যাবেন। সেখানে তিনি নানা মরহুম মোহাম্মদ ইস্কান্দর মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশিদজাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিমানবন্দর থেকে বিশেষ বুলেট প্রুফ বাস যোগে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের দিকে রওনা দেন। এ সময় সড়কের দুই ধারে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় এক রিকশা চালককে পিটিয়ে হত্যা ও গুম করার অভিযোগ তুলে উত্তরা স্কয়ার বাণিজ্যিক ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় রিকশা চালকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার দিবাগত রাত 12:30 থেকে ভোর পর্যন্ত উত্তরায় স্কয়ার গ্রুপের একটি বাণিজ্যিক ভবনের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ কর্মকর্তাদের সূত্রে জানা যায়, রবিবার রাতে ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে মার্কেটের সামনে রিকশা পার্কিং নিয়ে এক রিকশা চালকের বাকবিতণ্ডা হয়। পরে সেটি মারামারিতে রূপ নেয়। মারামারির এক পর্যায়ে রিকশা চালক মারা গেছেন ও নিহত রিকশা চালককে ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে বলে গুজব ছড়ায়। বিষয়টি দ্রুত অন্যান্য রিকশা চালকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত রিকশা চালকরা সড়ক অবরোধের পাশাপাশি ভবনে ভাঙচুর চালায়। পরে ওই মার্কেটের সামনে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষুব্ধদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার ১৬ মার্চ দিবাগত রাতে সারা দেশে পালিত হবে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এটি বছরের সবচেয়ে মহিমান্বিত এবং বরকতময় রাত। হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম এই রজনীতেই মানবজাতির মুক্তির সনদ পবিত্র কুরআন অবতীর্ণ হয়। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগী, তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে এই রাতটি অতিবাহিত করবেন। পবিত্র কুরআনের সূরা কদরে আল্লাহ তাআলা এই রাতের গুরুত্ব স্পষ্টভাবে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কুরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর সম্বন্ধে তুমি কি জানো? লাইলাতুল কদর ১,০০০ মাস অপেক্ষা উত্তম। ড্রোন সংক্রান্ত একটি ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তারা এই পদক্ষেপ নিয়েছে। ভ্রমণকারীদের তাদের ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত শুরু হওয়ার আগে পর্যন্ত যাত্রী সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর ছিল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২৫ সালে প্রায় ৯ কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে চলাচল করেন। দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ নিয়োগকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ ও দাবি জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের 42টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। দেশবাসী মনে করে সদ্য গঠিত বিএনপি সরকার এর সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিল। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালিত হওয়াই গণতন্ত্রের মৌলিক ভিত্তি, অথচ সরকার অত্যন্ত সুকৌশলে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্পূর্ণ উপেক্ষা করে একের পর এক প্রশাসক নিয়োগ দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয় ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। 2014 থেকে 2024 সালের মধ্যে নিয়োগ পাওয়া অন্তত 1 লাখ পুলিশ কনস্টেবল এখন তদন্তের আওতায় আসবে। ওই সময় নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে জেলা পর্যায়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। এসব কমিটি নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি, বিধি লঙ্ঘন ও অন্যান্য অনিয়মের অভিযোগে তদন্ত করবে। সোমবার পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশটি 64 জেলা পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতি বছর গড়ে 8 থেকে 10,000 কনস্টেবল নিয়োগ দেওয়া হয়। সেই হিসেবে ওই নিয়োগ পাওয়া কনস্টেবলের সংখ্যা প্রায় 1 লাখের কাছাকাছি। আদেশ অনুযায়ী প্রতিটি জেলায় পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত কমিটি তদন্ত করবে এবং তাদের মতামত সহ প্রতিবেদনে 15 এপ্রিলের মধ্যে পুলিশ সদর দপ্তরে জমা দেবে। মঙ্গলবার 17 মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের ছুটি। আজ সোমবার 16 মার্চ সরকারি অফিস আদালতের কার্যক্রম শেষ হওয়ার মধ্যে দিয়ে টানা 1 সপ্তাহের ছুটিতে যাচ্ছে দেশ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত মোট 7 দিন বন্ধ থাকবে সব সরকারি প্রতিষ্ঠান। এর ফলে সচিবালয় সহ দেশের সব সরকারি অফিস আদালতে ছুটির আমেজ শুরু হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 21 মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। এই সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আগে 19 থেকে 23 মার্চ পর্যন্ত 5 দিনের ছুটি নির্ধারণ করে। এর সঙ্গে অতিরিক্ত ছুটি হিসেবে 18 মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব 5 মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি 17 মার্চ শবে কদরের ছুটি থাকায় সব মিলিয়ে টানা 7 দিনের ছুটি নিশ্চিত হয়েছে। ঘোষিত এ ছুটির সময় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধকে কেন্দ্র করে বাহরাইনে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে দূতাবাস। বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গালফ এয়ারের মাধ্যমে এই বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। রবিবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশেষ ফ্লাইটটি বাহরাইন থেকে প্রথমে সৌদি আরবের দাম্মামে গিয়ে সেখান থেকে ঢাকা যাবে। এই ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের ফেসবুক পাতায় দেওয়া নির্ধারিত গুগল ফর্ম পূরণ করে নিবন্ধন করতে হবে। দূতাবাস জানিয়েছে, ফ্লাইট আসন পাওয়া সম্পূর্ণভাবে গালফ এয়ার কর্তৃপক্ষের উপর নির্ভর করবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন সংরক্ষণ করা হবে। দেশের 15 জেলায় 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে এসব এলাকায় নদী বন্দরগুলোকে নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ইরানে গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েল যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলা সোমবার 16 মার্চ পর্যন্ত টানা 17 দিনে গড়িয়েছে। এর মধ্যে হামলার নেপথ্য নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম। চলতি মাসের শুরুতে প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলা শুরুর পেছনে ইসরায়েল ও সৌদি আরবের চাপ ছিল। দেশ দুটির প্রভাবে এই হামলা শুরু হয়েছে বলে উল্লেখ করা হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রকাশ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানে হামলার বদলে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেন। তিনি বলেছিলেন, তেহরানে হামলা চালানোর জন্য সৌদি আরবের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় তিনি ভিন্ন অবস্থান নেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেখানে তিনি ট্রাম্পকে সতর্ক করেন যে যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ না নেয় তবে পরিস্থিতির পরিণতি খারাপ হতে পারে।
ভারতের ওড়িশার কটকের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও 16 জন আহত হয়েছেন। সোমবার ভোররাতে কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এ আগুন লাগে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন। খবরে বলা হয়, নিহতদের সবাই রোগী বলে জানা গেছে, আর আহতদের, যাদের মধ্যে 5 জন রোগী এবং বাকিরা হাসপাতালের কর্মী। হিন্দুস্তান টাইমস জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কর্তৃপক্ষের কাছে এই অগ্নিকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটতে থাকতে পারে। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া। ট্রাম্প জলপথ খোলা রাখার জন্য সাহায্যের আহ্বান জানানোর পর অস্ট্রেলিয়ার পরিবহন মন্ত্রী ক্যাথরিন কিং এবিসি রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। তিনি বলেন, অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা কী ধরনের সহায়তা দিতে পারি সে বিষয়ে আমরা খুবই স্পষ্ট অবস্থান জানিয়েছি। এখন পর্যন্ত আমরা সংযুক্ত আরব আমিরাতে প্রতিরক্ষায় সহায়তার জন্য বিমান সরবরাহ করেছি। তিনি আরও বলেন, কিন্তু আমরা হরমুজ প্রণালীতে কোনো জাহাজ পাঠাবো না। আমরা জানি এটি কতটা গুরুত্বপূর্ণ। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হলেও এজন্য আমাদের কাছে কোনো অনুরোধ আসেনি এবং আমরা এমন কোনো সহায়তাও দিচ্ছি না। এদিকে জাপানও হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি পার্লামেন্টে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেল ট্যাঙ্কারগুলো পাহারা দেওয়ার জন্য নৌবাহিনীর জাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা টোকিওর নেই। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।